শুধু দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রূপালী বাংলাদেশের অনুসন্ধানী সেল আরবিআইসির অনুসন্ধানী আয়োজন এক্সপোজডে। আপনাদের সাথে হোস্ট হিসেবে পুরোটা সময় থাকছে আমি মাজহারুল ইসলাম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে অনুসন্ধান করেছি যা আপনার আমার আশপাশে সবসময় ঘুরঘুর করে। এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা দেখলে কিছুটা হয়তো ভয় পাই, বিরক্ত হই, কিংবা তাদের এই আশাটাকে মেনে নিতে পারি না। কোনো দাওয়াত ছাড়াই কিছু মানুষ হাজির হয় আপনার ঘরে জন্ম নেওয়া নবজাতক শিশু, বিয়ের অনুষ্ঠান, কিংবা বিদেশ থেকে যদি আপনার কোনো স্বজন আসে তাদের দেখতে, কিছু আর্থিক সহায়তা নিতে। তবে তাদের এই আশাটা নেহায়েতি তাদের ইচ্ছে নয়, পেটের জন্য পেটের দায়। এই বিষয়টি আমরা হয়তো দেখি না, ভাবি না। আমরা আজ জানার চেষ্টা করব কারা এই মানুষগুলো, কিভাবে এই মানুষগুলো আমাদের সমাজে অংশ হিসেবে দাঁড়িয়েছেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি আরবিআইসির আয়োজন এক্সপোজডের আজকের। আমার জন্মের পর সাথে সাথে যে আমার শরীরে যে হিজড়ার ট্যাগটা লাগিয়ে দেওয়া হয়। একজন মানুষের আহাজারি এটি, কারণ তার লিঙ্গ নর না নারী তিনি নিজেই জানেন না। যেহেতু ডাক্তার বলছে হ্যাঁ হ্যাঁ, সেহেতু আমি ধরে নিলাম আমি পুরুষ, তো না হয়ে একজন নারীর মতো পরিবর্তন চলে আসছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এক অবাক সৃষ্টি, যার একই দেহের মাঝে বসতি নর ও নারী দুইয়েরই। নানান চড়াই উতরাই পেরোনো মানুষটির জীবনে বারবার পালাবদল ঘটেছে লিঙ্গ চিহ্নে। আমার লিঙ্গ যদি আমার সৃষ্টিকর্তাই যদি এইভাবে দুনিয়া থেকে ফাটা দেয়, আমি কেন খোদার উপরে খোদারি করতে যাব? কখনো তার বেশ নর বা পুরুষের, কখনো আবার নারীর। তারপরও জীবনের অসমান পথে হোঁচট খান নিয়ে এতগুলো বছর লড়েছেন তার মতো জন্মসূত্রে লিঙ্গ অনিশ্চয়তা নিয়ে জন্ম নেয়া মানুষগুলোর জন্য। আপনাদের হয়তো জানা আছে, একটা সময় আমাদের সমাজে সবার সম্মতিতেই কন্যা শিশু হত্যা করা প্রচলিত একটি প্রথা ছিল। এরপর উন্নতি হলো আমাদের চিকিৎসা শাস্ত্রের। তখন ভ্রূণের যেই অবস্থা, সেটি কন্যা না পুত্র সেটি নির্ধারণ করা যেত। তারই ধারাবাহিকতায় সেই ভ্রূণ হত্যা হতো। সমাজের মানুষ ধাপে ধাপে এই বিষয়গুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে, সোচ্চার হয়েছে, তারপর থেমেছে এগুলো। কিন্তু এখন আমরা জানি না প্রতিনিয়ত কি পরিমাণ শিশু হত্যা হচ্ছে শুধুমাত্র তাদের লিঙ্গটি তৃতীয় লিঙ্গ হিসেবে। তারা নর না নারী এটি নির্ধারণ করতে পারছে না চিকিৎসক কিংবা অন্য কেউ। সবাই ভুলে যান লিঙ্গ হোক বা যাই হোক না কেন, সবকিছু একজনের নির্দেশে হয়। তিনি কারো কাছে আল্লাহ, কারো কাছে ভগবান, কারো কাছে অন্য কোনো নামে আখ্যায়িত। সেই খোদার উপর খোদ্দারি করতেই এই সমাজের কিছু মানুষ মরিয়া হয়ে ওঠে। তারা এই তৃতীয় লিঙ্গের যে সন্তানরা আছে তাদের লিঙ্গ নির্ধারণের চেষ্টা চালায় বারবার। এমনি এক ঘটনা আমরা জানব এক ভুক্তভোগীর মুখ থেকে। কমল পরে ক্লাস 5-এ, লাজুক স্বভাবের কিশোর। হঠাৎ করেই বাড়িতে জানায় সে আর স্কুলে যাবে না। কারণ কি সেটি জানাতে নারাজ পরিবারকে। পরে পরিবার এই পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে জানতে পারে চলন বলনের কারণে ক্লাসের সহপাঠী আর স্কুলের বাকি শিক্ষার্থীরা তাকে ডাকত হাফ লেডিস নামে। স্কুল ছেড়ে ভর্তি হয় মাদ্রাসায়। সমস্যার সমাধানে চিকিৎসকের দ্বারস্থ হয় পরিবার। এক পর্যায়ে সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হয় পুরুষের দেহে নারীর আচরণের কারণে। তারপর আমাকে 5 বছর পর আমাকে স্কুলে যাওয়া হয়। স্কুলে যাওয়ার সময় একটা অবস্থা, সবাই প্রতিনিয়ত আমার লিঙ্গটা খুলে দেখার চেষ্টা করে। এর পরপরই শুরু হয় পরিবারের উদ্বেগ। তাকে স্বজন আর সমাজ থেকে টানা 17 বছর লুকিয়ে রাখা হয়। চিকিৎসকের শরণাপন্ন হয়ে বারবার নির্ধারিত লিঙ্গে পরিবর্তনের চেষ্টা চালায় পরিবারটি। আমার জন্ম হওয়ার সাথে সাথে হচ্ছে যে আমার লিঙ্গ দেখে হচ্ছে যে হয় না, পরিবারের যেখানে আনন্দের ছোঁয়া সেখানে কিন্তু কান্না চলে। এ সময় তার এই অনির্ধারিত লিঙ্গের জন্য তার মাকে মুখোমুখি হতে হয় সমাজের কাঠগড়ায়। আমি আমার মাকে অনেক শুনেছি রাতের আন্ধারে কাঁদতে। এত চড়াই উতরাই পেরিয়ে এরই মাঝে জীবনের এক পর্যায়ে সব শঙ্কা কাটিয়ে নিজের মনের জোরে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তবে এখন ভালো নেই সেই কমল থেকে কমলা চরিত্রটি। আমি কেন স্বাভাবিক মৃত্যু চাই না জানেন? কারণ আমি মরে গেলে আমাকে নারী না পুরুষের মতো করে দাফন কাফন করতে হবে। বা আমার লাশটা কোথায় যাবে? আমার মৃত্যুর পর আমাকে কে গোসল করবে? তার অভিযোগের সূত্র ধরে আমরা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি নিজের মনের জোরে এতদিন লিঙ্গ পরিচয় নিয়ে হীনমন্যতা বা শঙ্কিত ছিলেন না এই কমলা সুন্দরী।
বরং কঠোর পরিশ্রমে বাকি সব প্রকৃত তৃতীয় লিঙ্গ পরিচয়ধারীদের মতো ঘুরে বেড়াননি সাহায্যের নামে ত্রাসের রাজত্ব কায়েম করে, বরং ব্যক্তি হিসেবে নিজেই গড়ে তুলেছিলেন ফুডকোর্ট ব্যবসা। তবে জুলাই বিপ্লবের পর দখলদারিত্বের খপ্পরে পড়ে আজ তিনিও দিশেহারা। আরেক রূপান্তরিত নারী নাম মেঘ। পুরুষের দেহে নারী প্রকৃতির কারণে সমকামিতার ফাঁদে পড়ে জড়িয়ে যান তৃতীয় লিঙ্গের সিন্ডিকেটে। 8 বছরের এই পরিবর্তিত জীবন কেড়ে নিয়েছে তার জীবনের অনেক কিছুই। তার শাহবাগ আর রমনার স্মৃতি রোমন্থন করতে গিয়ে জানান, তখন রমনা পার্কে আসতাম, যেটা এখনো হয় যে অনেক গে লাইফ যারা লেট করে একটু মেইলি পানা, এরা রমনা শাহবাগে প্রতি শুক্রবারে আড্ডা দেয়। এটা নিয়ে আমি কয়েকবার প্রশাসনের কাছে বলা হয়েছে যে আপনারা একটু দেখেন, শাহবাগ থানাকে আমি জানাইছি, ওনারা আসলে কিছুই করে নাই। এখন এরই মাঝে ভালোবাসার ফাঁদে পড়ে তাকে দেওয়া হয় দাওয়াত। সেই দাওয়াতে গিয়ে হারান সর্বস্ব। শামীম মেজরা বাসায় যখন ডাকাইলো, ওখানে গিয়ে আমাকে বললো, একটা হঠাৎ করে একদম মজপাড়া গ্রাম, যে তুমি থাকো, তুমি শো, তো পরে আমরা কথা বলবো, আমরা সবাই রেস্ট করবো। এই কথা বলার পরে আমাকে 1 গ্লাস পানি দিছে, যে কি খাবো, পরে পানি টেবিল দিচ্ছে। খাওয়ার পরে আমি ঘুমাই। যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখতেছি আমার পুরুষ যেখানে এই সাইডটাতে বড় করে ব্যান্ডেজ করা। তখন আমার পাশে বসা ছিল বকুল হাজী সাহেব, এই রুবি হিজরা আর মুক্তা হিজরা। পরিবর্তিত জীবনের শুরুতেই হারিয়েছেন পরিবার। পরে নাক ফোড়ায় দিল, মেয়েদের মতো সবকিছু। আস্তে আস্তে আমার ফ্যামিলি থেকে একদম বন্ডিং ওনারা নষ্ট করে দিল। এখন জোর জবরদস্তি এখানে থাকতে হয়। ছোটবেলার খেলার সাথে বন্ধুরা আজ দেখলে এড়িয়ে চলে। ছোটবেলায় যাদের সাথে খেলেছি, একসাথে চলেছি, আজকে যখন তারা আমাকে দেখে, আগে যেমন বন্ধু কাছে আয় বলে টেনে নিত, আজকে বলে যে আমি একটু ভিজি, আমি চলে যাচ্ছি। বাবা মারা যাওয়ার পর জোটেনি কবরে এক মুঠো মাটি দেওয়ার অনুমতি। যে একটা সন্তানের কাছে তার বাবা দেখতে পারে না, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে। জানান কি করে সমমানসিকতা ও শারীরিক চাহিদার ফাঁদে পড়ে হারাতে হয়েছে তার পুরুষত্ব। যে হিজরা সম্প্রদায়েরা যে ব্যবসাগুলো করে, এখানে জোর জবরদস্তি পাঠাইতো। যদি না চাইতাম, আমাদেরকে জানালার গ্রিলে যে লোহার পাইপগুলো হয়, এই পাইপ দিয়ে আমাদের মারত। ঠিকঠাক মতো খাবার দিত না, অনেক কাজকাম করাইতো বাসার। জানলেন তো সমাজে লিঙ্গ পরিচয় থাকাটা আসলে কতটা জরুরি, কিন্তু ঘটছে ভিন্ন ঘটনাও। জলজ্যান্ত পুরুষ রাতারাতি বনে যাচ্ছে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষে। কিভাবে? এবার শোনাবো সেই ভয়াবহ গল্পের কথা। জানাবো একজন চিকিৎসক কিভাবে প্রতিনিয়ত রাতারাতি একজন পুরুষকে পরিণত করছে নারীতে। আর এর নেপথ্যে সিন্ডিকেট হিসেবে কাজ করছে হিজড়া সম্প্রদায় বা হিজড়া পরিচয়ধারী কিছু মানুষ। কারা তারা? চলুন না অনুসন্ধানে জানা যাক সে বিষয়টি। শুনলে অবাক হবেন, বাস্তব জীবনে পরিবার পরিজন থাকার পরও কিছু পুরুষ বেছে নেন তৃতীয় লিঙ্গ বা হিজড়া পরিচয়। মিলেছে পথভ্রষ্ট কিছু চিকিৎসকেরও, যারা হরমোনাল ডিসঅর্ডারের শিকার কিছু মানুষকে মানসিক সহায়তা না দিয়ে উল্টো চিকিৎসা শাস্ত্রের শপথ ভুলে রাতারাতি অপারেশন করে পুরুষদের বদলে দিচ্ছেন ট্রান্সজেন্ডার নারীতে। চলুন জানার চেষ্টা করা যাক আজকের অনুসন্ধানে। হ্যালো হ্যালো, হ্যাঁ রাজীব, ডক্টর রাজীব ভাই বলছেন? জি জি, আমাদের কাছে একটা অভিযোগ এসছে, আপনি ট্রান্সজেন্ডারদের অপারেশনে সহায়তা করেন। অ্যাকচুয়ালি তো আমি দেখুন ডক্টর না, তা আমি এই কাজগুলো কেন করব? সিলিকন ব্রেস্ট ইমপ্লান্টেশন বা এই ধরনের কিছুতে কি আপনার? ওটা তো আমি এগুলো শুনেছি, কিন্তু এর সাথে আমার কোনো সম্পৃক্ত নাই। আচ্ছা আচ্ছা, কেউ বলতেও পারবে না যে আমি এগুলোর সাথে সম্পৃক্ত আছি। পরম করুণাময় কৃপায় স্বাভাবিক জীবন পেয়েও পৃথিবীটা যেখানে আমাদের জন্য যুদ্ধক্ষেত্র, সেখানে যারা তৃতীয় লিঙ্গ বা শিমেল, তাদের জন্ম থেকে শুরু করে পুরোটাই যেন বিশাল এক মহাযুদ্ধ। এ যেন সমাজের গড়া অলিখিত পাপ। বিশেষ করে এশিয়া মহাদেশে এর প্রকোপ অসামান্য। কিন্তু আসলে কি তারা অসহায়, নাকি রাষ্ট্র ও সমাজের সহমর্মিতার সুযোগ নিতে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ এই উভয় লিঙ্গের প্রকৃত মানুষগুলোকে করছে বিতর্কিত? কারা অসহায় এই অতি ক্ষুদ্র জনগোষ্ঠীর অস্তিত্বকে করছে বিপন্ন? তথ্য প্রমাণ বলছে হাতে গোনা কয়েকজন নাকি নিয়ন্তা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী। কারা তারা? নাম উঠে আসলো তৃতীয় লিঙ্গ পরিচয়ধারীদের মুখ থেকেই। শাহবাগের যিনি লিডার ছিলেন,
ধামরাইয়ের যিনি বকুল হাজি, ওনার শিষ্য মুক্তা হিজরা। মুক্তা হিজড়ার শিষ্য ছিলেন বাদল প্রকাশ রুবি হিজড়া, ওনার বাড়ি বরিশালে। কি ভয়াবহ তথ্য! শুধুই কি এই নারী থেকে পুরুষে পরিবর্তন, নাকি তার নেপথ্যে আছে আরো কিছু? বেরিয়ে এসেছে থলের বিড়াল। জানা গেছে এসব গুরুমা বা হাজি পরিচয়ধারীরা নিয়ন্ত্রণ করছে পুরো বাংলাদেশের বিশাল হিজড়া জনগোষ্ঠী। তাদেরকে দিয়ে চাঁদাবাজি, ফ্ল্যাট দখল থেকে শুরু করে এহেন কোনো কাজ নেই যা তারা করাচ্ছে না। অভিযোগ আছে মাদক ব্যবসা পরিচালনা আর সন্ত্রাসী তৎপরতারও। চলুন সে কথা জানা যাক। খোদ রাজধানী যাদের নিয়ন্ত্রণে, তারাই নিয়ন্ত্রণ করে পুরো দেশের হিজড়া পরিচয়ধারীদের। আর তাদের নাম ব্যবহার করে সাদা কলারধারীদের কেউ কেউ বিভিন্ন ফাউন্ডেশন আর এনজিওর নামে নাকি হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকার বিদেশি ফান্ড। এমনি লোভ আর লাভের ফাঁদে পড়ে প্রতিনিয়তই বাড়ছে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা, বাড়ছে এই গোষ্ঠী কেন্দ্রিক আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ, হত্যা সহ নানান অপরাধের প্রবণতাও। মিরপুর পল্লবীতে বসতি নদী নামের এক গুরুমা, যার এক সময় পুরুষ পরিচয় ছিল আশিক নামে। আমার নাম, আমার বাবা মা রাখছে আশিক, আমি এখানে নদী হিজড়া নামে একটা। তিনি জানান পুরো রাজধানীতে হিজড়া প্রধান বকুল হাজি আর দীপালি। আমাদের দুটা গ্রুপ আছে। আচ্ছা আচ্ছা। একটা হলো শ্যামবাজার, একটা হলো গুঙ্গি। আমাদের শ্যামবাজারের মালিক ধনী লোক না বকুল হাজি সাহেব। আচ্ছা আচ্ছা। আর গুঙ্গুর মালিক ধনী সাহেব সে হইলো লাগে না দীপালি হাজি। তাদের অধীনে থাকা প্রায় 250 থেকে 300 জন গুরুমা দেখভাল করেন রাজধানী সহ বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভাগের উভয় লিঙ্গের বিশাল জনগোষ্ঠী। স্বীকার করেন এই পরিচয়ধারীদের একাংশ মাদক ব্যবসায় জড়িত আছে, অবৈধ অর্থের আরো নানা উৎস। মাদক পান করে, মাদকের সাথে জড়িত আছে কোনো কোনো হিজড়া। আর বেশিরভাগই হিজড়ারা এই যে বাবা টাবা খায়। তার এই তথ্যের সমর্থনে বক্তব্য মেলে আরেক রূপান্তরিত নারীর। নড়াইলের হিজড়াদের সর্দার রুহুল হিজড়ে ওরফে সুবালা হিজড়ে, উনি নিজে পুরুষ থেকে মহিলা হয়েছে। আমাকেও উনি হিজড়া করেছে আমার পুরুষ অঙ্গ থেকে। শুধুই কি মাদক? অনুসন্ধানে মিলল খোদ রাজধানীর কূটনৈতিক পাড়া সহ বিভিন্ন এলাকায় হিজড়া পরিচয় বিভিন্ন ভবন থেকে রীতিমতো মাসিক মাসোহারা বা চাঁদা আদায় চলে বিভিন্ন প্লট কিংবা ফ্ল্যাট দখল বেদখলের বাণিজ্য। সিসিটিভিতে থাকা সরকার সমর্থিত দলের এই নারী নেত্রী রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন 5 আগস্টের পর তৃতীয় লিঙ্গের পরিচয়ধারী একদল মানুষ নিয়ে। তবে তথ্য বলছে মানুষগুলোর কেউই নাকি প্রকৃতিগত বা জন্মগত তৃতীয় লিঙ্গের মানুষ নন। তথ্য বলছে দেশের প্রকৃত হিজড়ার সংখ্যা নেহায়তই হাতে গোনা। বিগত এক দশকে তৃতীয় লিঙ্গের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,629 জনে। এরা কি তাহলে আকাশ থেকে পড়েছেন? সেই তথ্য তালাশে আরবিআইসির এক্সপোজ টিম পায় আঁতকে ওঠার মতো তথ্য প্রমাণ। শুধু তথ্য নিয়েই বসে থাকেনি টিম আলফা, অডিও ভিজুয়াল প্রমাণও সংগ্রহ করেছে তথ্যের বিপরীত। দেখে নিন না নিজের চোখেই। নামে হিজড়া, তবে জন্মগতভাবে আসলে তারা কি? আমার পুরাশন লকডাউন করছিল, আমি উঠে দেখতেছি আমার নাই একদম ভালো ভালো ছেলে ধরে ওরা কাটিয়ে দিচ্ছে। হিজড়া বলে চাউল করা মানুষগুলোর 99.09% মূলত প্রকৃত বা জাতগত হিজড়া। আমি জানি বাচ্চা ভিতরে দিচ্ছে, আমি অজ্ঞান গেছি ঘুমোতে উঠে দেখি আমার এগুলো নাই। এবং দাবি তোলার আগে চলুন জানা যাক প্রকৃত বা জন্মগত তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে কারা স্বীকৃতি পাবেন। হিজড়া হচ্ছে একটা প্রথা বা বলতে পারো যে একটা পেশা, যেটা বেসিক্যালি তোমার সাউথ ইন্ডিয়ান যে পার্টটা আছে, সাউথ এশিয়ার যে পার্টটা, ওই পার্টটার মধ্যে হচ্ছে ওদেরকে বেশি দেখা যায়। যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে তোমরা হচ্ছে ওদেরকে দেখতে পারবে একটা হিজড়া যারা পেশার মধ্যে লিপ্ত থাকে। এই পেশার মানুষরা বেসিক্যালি হচ্ছে গান বাজনা বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট করে হচ্ছে মানুষের থেকে টাকা পয়সা চাঁদা তোলার আর কি। যেহেতু তাদেরও হচ্ছে হয়তো তাদেরও রিজন আছে, বাসা থেকে বের হয়ে ফ্যামিলি থেকে দূরে এসে একা একা থাকতেছে, বুঝো না? তো তাদেরও আমি ডিফারেন্ট একটা রিজন আছে, আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি। বাট এটা হচ্ছে একটা পেশার মতো, কিন্তু এই পেশার মধ্যে হচ্ছে একজন ট্রান্সজেন্ডার ওয়ামেন থাকতে পারে আমার মতো। ওই পেশার মধ্যে একজন হচ্ছে ইন্টারসেক্স থাকতে পারে। আমরা কিন্তু অনেকে আবার ইন্টারসেক্স সম্বন্ধেও জানি না। ইন্টারসেক্স পার্সন যারা হচ্ছে বায়োলজিক্যালি হচ্ছে তাদের মধ্যে জন্মের সময় হয়তো তাদের আইডেন্টিটিতে বা তাদের ইয়াতে হচ্ছে সেক্সুয়াল সেক্সে আর কি বলতে পারো যে ত্রুটি ছিল,
তো তারা হচ্ছে ইন্টারসেক্স, যাদেরকে জন্মের সময় ধারণা করা হয়। আর যারা হচ্ছে ট্রান্সজেন্ডার, তারা হচ্ছে বলতে পারো যে এই বয়সন্ধিকাল পার হলে তারপরে মনে করো যে অনেক আর্লি এজে হচ্ছে নিজেকে ডিসকভার করতে পারে। ডিপেন্ড করে আসলে কি, আবার 60 বছর বয়সে পরে গিয়ে হচ্ছে নিজেকে ট্রান্স হিসেবে বলতে পারো যে নিজের মধ্যে আর না রাখতে পারে, হচ্ছে নিজেকে ট্রান্স হিসেবে আর কি প্রকাশ করে। যেমন তুমি যদি এখন মিডিয়ার বা বলতে পারো যে ফেমাস কোনো পার্সনের কথা বল, সেক্ষেত্রে হচ্ছে আমি কাইলি জেনারের এক বাবা, যিনি কেটলিন জেনার এখন, তো উনি কিন্তু আবার ওনার ট্রানজিশন 60 বছর বয়সে এসে করেছে। তো এটা আসলে টোটাল ডিপেন্ড করে যায় মানুষটা নিজেকে কতটুকু টাইম নিয়ে হচ্ছে একসেপ্ট করছে। এদিকে আরেক গোপন ভিডিও বলছে জন্মের সময় হত্যার শিকার হতে হয় তৃতীয় লিঙ্গের শিশুদের, তাও নাকি খোদ রাজধানীর এক সরকারি হাসপাতালের বিশেষায়িত ইউনিটে। একটা সময় ছিল যখন মেয়ে শিশুদের জীবন্ত করা হতো বা দেওয়া হতো। নতুন এই নিয়মে শুধুমাত্র লিঙ্গ পরিচয় নির্ধারিত না হওয়ায় কত শত শিশু প্রাণ হারাচ্ছে, কোনো তথ্যপত্র নেই কারো কাছেই। এবার প্রশ্ন, তাহলে রাস্তায় আটকে চাঁদা তোলা কিংবা বিয়েবাড়ি বা নবজাতকের জন্য দোয়া করতে এসে আপনার সাথে কঠোর শব্দ প্রয়োগ বা কাপড় তুলে প্রাইভেট পার্ট দেখাতে চাওয়া মানুষগুলো তাহলে কোথা থেকে উদয় হলো? এমনি তথ্যের সত্যতা মিলে সম্প্রতি বছরগুলোতে আইন প্রয়োগকারীদের অভিযানে হিজড়া সেজে অপরাধে জড়ানো পুরুষদের একাধিক দল আটকের পর অভিযোগ বলছে মগবাজার মোড়, বাংলা মোটর, গুলিস্তান, ফার্মগেট, তেজগাঁ, বনানী কবরস্থান রোড থেকে বিমানবন্দর এলাকা এমনকি আব্দুল্লাহপুর এলাকাতে বিশাল এক বাহিনী আছে যারা পুরুষ হয়েও হিজড়া সেজে চাঁদাবাজি চালাচ্ছেন পরিবহনগুলোতে। তাদের টার্গেটে থাকছে বিয়ের বরযাত্রী, প্রবাস ফেরত মানুষ কিংবা যে কোনো যানবাহনই। আর শুধুমাত্র হিজড়া পরিচয়ের কারণে তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। তাহলে জনাব, কি দাঁড়াচ্ছে বিষয়টি? শাকসবজি, মাছ, মাংস, শিশু খাদ্যের মতো হিজড়াতেও মিলছে ভেজাল। এদের বড় একটি অংশের সবাই কি তাহলে পুরুষ? তথ্য বলছে কখনো কখনো লোভে পড়ে, কখনো আবার বন্ধুত্ব বা প্রেমের টানে, কখনো আবার ফাঁদে পড়ে জলজ্যান্ত অ্যাক্টিভ মেল বা পুরুষরা ওভারনাইট বনে যাচ্ছেন হিজড়া। এর জন্য তাদের দ্বারস্থ হতে হচ্ছে ছোটখাটো সার্জারি, আর কিছু হরমোন ইনজেকশন আর ওষুধের উপর। মালিবাগপুরে আলোচিত লেজার বিউটি পার্লার এর চিকিৎসক পরিচয়ধারী হাদিউজ্জামান এ কাজে নাকি সিদ্ধহস্ত। হিজড়াদের ভাষায় লিঙ্গ কর্তনের বিষয়টিকে বলা হয় ছিবরানো। এ যাবৎ বিগত এক যুগে 500-এরও বেশি মানুষের লিঙ্গ রূপান্তর এবং অন্তত 250 জনের সিলিকন স্তন প্রতিস্থাপন করে রেকর্ড করেছেন এই হাদিউজ্জামান নামের ব্যক্তিটি। বাড়ি যশোর। যদিও তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দেন, তবে তার শিক্ষাগত যোগ্যতা মাত্র HSC বা উচ্চ মাধ্যমিক। প্রকাশ্যে যে মানুষটি কোনো চিকিৎসকের সার্টিফিকেট ছাড়াই লিঙ্গ কেটে হিজড়ায় রূপান্তরিত করছেন, তা আসলে কতটা সমাজ কিংবা আইন দ্বারা অনুমোদিত? পাশাপাশি এই অস্ত্রোপচারের স্বার্থে প্রয়োজনীয় হরমোনাল ইনজেকশন কিংবা ওষুধপত্র কিভাবে তিনি আমদানি করছেন দেশে? অভিযোগ বলছে রাজধানী লাগোয়া সাভারে হিজড়াদের একাংশ পুরুষদের ভাই ডেকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করে খাবারের সাথে মেশান অচেতন করার ওষুধ। এরপর সার্জারির মাধ্যমে ভাই ডাকা মানুষটিকে রাতারাতি বনে রূপান্তরিত করে ফেলেন, আর সেই মানুষগুলো রূপান্তরিত হয় ট্রান্সজেন্ডারে। নিরুপায় হয়ে তারা যোগ দেন হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে। আইনের আশ্রয় নিত তার এবং তাদের পরিবারকে শতবার ভাবতে হয়, কারণ দলের অনুসারীরা যে কোনো সময় হামলা চালাতে পারে পরিবার কিংবা রূপান্তরিত সেই ব্যক্তির উপর। তাদের এমন ক্ষতি করার পরও তারা প্রলোভন দেখায় চাঁদাবাজি করে লাখ লাখ টাকা উপার্জন করে স্বাবলম্বী হওয়ার। বাংলাদেশে তৃতীয় লিঙ্গের পরিচয়ধারীদের কেন এত জরাজীর্ণ অবস্থা? এমন প্রশ্নের উত্তর জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক। আমাদের সমাজে যারা তৃতীয় লিঙ্গের যারা আছেন, সমাজ এখনো সামগ্রিকভাবে বা সাধকে একটি জেন্ডার হিসাবে বা মানুষ হিসাবে তাদেরকে যে গ্রহণ করেছে বা করছে, এটা আমরা আসলে পরিপূর্ণভাবে বলতে পারছি না। তবে তাদের বিষয়ে সমাজের আগে যে প্রবণতা ছিল, তাদেরকে যেভাবে দেখা হতো, বিশেষ করে তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারের সদস্য বা তার বাবা মাই তাকে যেভাবে দেখত, তার আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী বা সমাজ বা রাষ্ট্র তাকে যেভাবে দেখত, এই দেখার জায়গাতে কিছু পরিবর্তন এসেছে, সেটা ইতিবাচক পরিবর্তন। এই ধরনের জেন্ডারকে কেন্দ্র করে অনেকে অপরাধ করছেন, অনেকে ছদ্মবেশে এই ধরনের জেন্ডারের পরিচয় ধারণ করে সমাজে নানা ধরনের
অস্থিরতা সৃষ্টি করছেন, অপরাধ করছেন, সেটিও আসলে আইনগতভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এদিকে তৃতীয় লিঙ্গের এসব অপরাধে জড়িত থাকার বিষয়ে একেবারে অন্ধকারে পুলিশ, যদিও প্রকাশ্যেই রাজধানীর বুক জুড়ে চলছে তৃতীয় লিঙ্গের মানুষদের দৌরাত্ম্য। কারা এই গুরুমা কিংবা হাজি, তাদের সন্ধানে মাঠে নেমেছিল আরবিআইসি টিমের এক্সপোজ সদস্যরা, কিন্তু সেখানে প্রতি পদে পদে মিলেছে বাধা। মেলেনি তাদের পরিচয়, মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও মেলেনি তাদের কোনো বক্তব্য। অভিযোগ তাহলে কিভাবে প্রমাণিত হবে? যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ফোন নম্বরে ওয়েলকাম টিম সেট করতে ডায়াল করুন *24000*1 নম্বরে। যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এবার আসুন জানার চেষ্টা করি প্রকৃত সত্য। এই যে আমরা এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে অচ্ছুত বলছি, তাদেরকে কবর দেওয়া, দাফন দেওয়া থেকে বিরত রাখছি, কিসের বদৌলতে? ধর্ম তো এদের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি, তাহলে কেন এত ঘৃণা? কি বলছে দেশের আইন? এই মানুষগুলোকে আমরা যখন পরিবার থেকে বের করে দিচ্ছি, তখন কোথায় ঠাঁই হবে তাদের? সেই ঠাঁই না পাওয়ার সুযোগেই কাজে লাগাচ্ছে তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোকে ব্যবহারকারীরা। দেশের আইন বলছে যদি কেউ লিঙ্গ পরিবর্তন করেন তাহলে তিনি তার নাম, পরিচয় এবং লিঙ্গ এফিডেভিটের মাধ্যমে নিবন্ধিত করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে। এই বিষয়ে কথা বলেন আইনজীবী। হিজড়া বা অন্যান্য গোত্রের অন্যান্য শব্দ উচ্চারণে উত্তরাধিকারী আইন বর্ণিত হয়নি। উত্তরাধিকারী আইনে শুধুমাত্র বলা হয়েছে সন্তান। সন্তান ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এবং অন্যান্য উত্তরাধিকারীরা যারা আছেন তারা আসবে। 2022 সালের 23 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বলা হয় মা বাবার সম্পত্তি পাবেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। ইসলাম ধর্ম বলছে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি তাদের প্রাপ্য সম্মান দেখাতে হবে। ইসলাম তাদের কখনো সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়নি, বরং সম্মান সহ সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের রয়েছে অনুমোদন। তার বেঁচে থাকার তাগিদে তারা হাত পাতলেও মেলে না সহায়তা। নকল হিজড়াদের দাপটে আজ তারা কোণঠাসা। হিজড়া জনগোষ্ঠীর সবারই বড় একটি আকুতি, তাদের মৃত্যুর পরও কেন নেই শান্তি। তাই প্রকৃত তৃতীয় লিঙ্গের মানুষগুলোর আকুতি, তাদের কথা শোনার সময় কারো নাই। অনেক কিছুই বলার ছিল, কিন্তু হয়তো কোনো কিছুই বলা হলো না। কোনো অনুসন্ধানেরই শেষ নেই। আজ যেখানে অনুসন্ধানটা আমরা ছেড়ে যাচ্ছি, হয়তো আরও একদিন, অন্য কোনো দিন এখান থেকে আবার শুরু হবে অনুসন্ধানের নতুন কোনো যাত্রা। সে পর্যন্ত সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি বিষয় বলতে চাই, হিজড়া বা লিঙ্গ পরিচয় তাদের পরিচয় হবে না, তারা মানুষ। এটি যেদিন আমরা বিশ্বাস করতে শিখব, যেদিন পরিবার এবং সমাজ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে না আর সে সুযোগ কাজে লাগাবে না এই তৃতীয় লিঙ্গদের যারা ব্যবহার করছেন সেই মানুষগুলো, সেদিন এ দেশ অনেকটাই পাল্টে যাবে। অনেকটাই এই সম্প্রদায়ের মানুষগুলোকে সামাজিক উন্নতি কিংবা রাষ্ট্রীয় উন্নয়নে কাজে লাগাতে পারবে। তারাও আমাদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অবদান রাখবে দেশ ও জাতির কল্যাণে। এই প্রত্যাশা জানিয়ে আমি মাজহারুল ইসলাম, দৈনিক রূপালী বাংলাদেশের অনুসন্ধানী সেল আরবিআইসির আয়োজন এক্সপোজ থেকে নিচ্ছি বিদায়। কথা দিচ্ছি, ঠিক এ ধরনেরই কোনো অনুসন্ধানী বিষয় নিয়ে ফিরবো আপনাদের পাশে, আপনাদের সামনে, আপনাদের সাথে নিয়ে। দেখব নেপথ্যের কারিগর কারা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। Exposed.